হ্যালো এভরিওয়ান, যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আজ 3/5/2024 অর্থাৎ 3 মে 2024 কোড নাম্বার 13 এবং সিরিয়াল নাম্বার 3224 অ্যান্ড 254-এ যে জাস্টিস অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার এজলাসে 2014 সালের টেটকে কেন্দ্র করে যে ওএমআর মামলার শুনানি ছিল, সেখানে কিন্তু সেটার অর্ডার কপি কিন্তু প্রকাশিত হলো। গত 30শে এপ্রিল এই মামলা শুনানি হয় এবং সেখানেও অনারেবল জাস্টিস কিছু পর্যবেক্ষণ করেছিলেন ও সেখান থেকে এবং আজকের শুনানি সমস্ত কিছু মিলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে এবং সেখানে সমস্ত পার্টির অর্থাৎ এই কেসের সাথে যুক্ত যে সমস্ত পার্টি রয়েছে সমস্ত পার্টিকেই কিছু ফাইল জমা করতে বলা হয়েছিল এবং সেই ফাইল অনুসারে বিচারপতি রাজশেখর মান্থা যে সমস্ত তথ্য পর্যবেক্ষণ করেন সেগুলি এখানে তুলে ধরলাম। দেখো, প্রথমত এখানে জাস্টিস রাজশেখর মান্থার পর্যবেক্ষণ অনুযায়ী কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেটা হলো 2014 যে টেট, সেই টেটে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ভূমিকা কী ছিল। দ্বিতীয়ত, এখানে এস বসু অ্যান্ড কোম্পানির ভূমিকা কী ছিল। তৃতীয়ত, অরিজিনাল ওএমআর শিট সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে উঠে এসেছে। আর চতুর্থত, কারা কারা এলিজেবল ও ইনএলিজেবল সেই প্রশ্ন উঠে আসে। চলুন তাহলে দেরি না করে অর্ডার কপিটি দেখে নিই। দেখুন, প্রথমেই এখানে আছে ইস্যুস কোশ্চেন্স দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য প্লিডিংস ফাইল্ড টিল ডেট টু বি অ্যাড্রেসড বাই দ্য পার্টিস ইন রেসপেক্ট অফ দ্য টেট 2014 results whereof were published on 14th September 2016। অর্থাৎ 2016 সালের 14ই সেপ্টেম্বর যে টেটের রেজাল্ট পাবলিশড হয়েছিল, সেখান থেকে সমস্ত পার্টির ফাইল অনুসারে অর্থাৎ সাবমিট করা ফাইল অনুসারে কিছু প্রশ্ন বা কিছু ইস্যু, বিতর্কিত প্রশ্ন উঠে এসেছে। সেগুলি কি? সেগুলো হলো, প্রথমে দ্য রোল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তাহলে প্রাইমারি এডুকেশনের বা WBPE এর অর্থাৎ বোর্ডের ভূমিকা কী ছিল প্রথমে সেখানে বলা হয়েছে। তো 1 নম্বরে দেখুন, এতে বলা হয়েছে were there any rules or guidelines framed by the board to conduct the TET examination process in terms of Rule 9(2) and 12 and 19(1)(d) of the West Bengal প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস অফ 2001। অর্থাৎ 2001 সালের যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্টের যে রুল রয়েছে, অর্থাৎ রুল নাম্বার 9(2), 12 অ্যান্ড 19(1)(d) যে রুল রয়েছে, সেই রুলকে কি আদৌ মানা হয়েছিল বা গাইডলাইন্সকে কি ফলো করা হয়েছিল। এরপরে বিতে দেখুন, the absence of any rules or guidelines framed by the board, does the procedure adopted by the board pass the reasonableness test, ruling out the vice of the arbitrations। অর্থাৎ এখান থেকে যে সমস্ত গাইডলাইন্স বা রুল অনুসারে বোর্ডকে প্রসিডিউর চালাতে হয়, সেটা কি যুক্তিযোগ্য বা সেখানে কি কোনো ধরনের বিতর্কিত মন্তব্য রয়েছে। এরপরে দেখুন, সিতে রয়েছে হোয়াই ডিড দ্য বোর্ড ইউজ দ্য এক্সপ্রেশন শিট। কেন শিট কথাটি এখানে ব্যবহার করা হয়েছে। হোয়াইল সাপ্লাইং ওএমআর টু এ ক্যান্ডিডেট ইন 2017, 2017 সালে যখন ওএমআর সাপ্লাইয়ের কথা বলা হচ্ছিল, অ্যান্ড দ্য এক্সপ্রেশন ডিজিটাইজড ডাটা ইন 2022, এবং ডিজিটাইজড ডাটার কথাও বলা হয়েছে 2022 সালে। আচ্ছা, ডিতে দেখুন, ওয়াই ওয়ার দেয়ার নো টিচার্স ফ্লোটেড টু অ্যাপয়েন্ট এনি এজেন্সি টু ডিল উইথ দ্য ডাটা ইন রেসপেক্ট অফ দ্য টেট 2014। 2014 সালে যে টেট হয়েছিল, সেই টেট এক্সাম নেওয়ার ক্ষেত্রে কেন কোনো অ্যাপয়েন্টমেন্ট এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়নি, তাদেরকে দায়িত্ব দিয়ে সেই এক্সাম কেন করানো হয়নি। হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ দ্য সিলেকশন অফ দ্য মিস্টার এস বসু অ্যান্ড কোম্পানি। এস বসু এবং কোম্পানির অ্যাকচুয়ালি তাদের ভিত্তিটা কী রয়েছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তাদের রোল বা তাদের কী ভূমিকা রয়েছে। এরপরে ইতে দেখতে পাচ্ছি, হোয়াট ওয়াজ দ্য স্কোপ অফ ডিউটিস অ্যান্ড অথরিটি স্পেশালি এন্ট্রাস্টেড টু এস বসু অ্যান্ড কোম্পানি ইন দ্য টেট 2014 বাই বোর্ড। আচ্ছা, এখানে বলা হয়েছে যে 2014 যে টেট রয়েছে, সেখানে বোর্ড কিভাবে তাদেরকে এস বসু অ্যান্ড কোম্পানিকে স্পেশালি কেন তারা এই দায়িত্ব অর্থাৎ ডিউটিস বা তাদের এই কেন অধিকার দিয়েছিল, কেনই বা তাদেরকে বিশ্বাস করা হয়েছিল। এফে রয়েছে
was S. Bosu and Company specially authorized by the board to scan and digitize data and that too in the latest office অর্থাৎ তাদের কি এই অফিসে যে ডিজিটাইজ কপি এবং যে বোর্ড যে কপিগুলিকে স্ক্যান করতে বলেছিল স্পেশালি এবং তারা কি সঠিকভাবে সেগুলো অফিসে জমা করেছিল। নেক্সট জিতে হাউ ওয়্যার দ্য ওয়েমার শিটস ক্যারিড ফ্রম দ্য বোর্ডস অফিস টু MS বসু অ্যান্ড কোম্পানি, কীভাবে MS বসু কোম্পানিতে ওয়েমার শিটগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল। এইচতে রয়েছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ দ্য WBPE টু দ্য CBI's ফান্ডিংস দ্যাট ওয়্যার was a conspiracy hatched between Manik Bhattacharya, the chairman of WBPE, Gautam Mukherjee, Partho Sen, partners of S. Bosu and Company. There appears to be active participation of late Ashok Kumar Majhi, Kaushik Majhi, Amarnath Majhi employees and on Rahul Keshari of RKGV Enterprises to destroy the original ওয়েমার শিট। অর্থাৎ অরিজিনাল ওয়েমার শিটের ক্ষেত্রে এখানে কাদের কাদের ভূমিকা রয়েছে সেই অরিজিনাল ওয়েমার শিট ডিস্ট্রয়ের ক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে। এখানে মানিক ভট্টাচার্যের নাম থেকে শুরু করে যিনি তৎকালীন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারির সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন এবং তার কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট এরপরে দ্য রোল অফ এস বসু অ্যান্ড কোম্পানি, এদের ভূমিকা কী ছিল সে সম্পর্কে বলা হয়েছে। ওয়াই ওয়াজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট সেন্ট বাই গৌতম ভট্টাচার্য এ পার্টনার অফ এস বসু অ্যান্ড কোম্পানি টু দ্য পার্সোনাল ইমেল আইডি অফ মানিক ভট্টাচার্য অ্যান্ড নট টু দ্য WBP। দেখুন এখানে বলা হয়েছে কেন যে ক্যান্ডিডেটদের লিস্ট গৌতম ভট্টাচার্য যিনি কিনা এস বসু অ্যান্ড কোম্পানির একজন আধিকারিক তার ইমেল আইডিতে পাঠানো হয়েছিল মানিক ভট্টাচার্য অ্যান্ড নট টু দ্য WBP, মানিক ভট্টাচার্য এবং WBPকে কেন পাঠানো হয়নি। ওয়াজ মিসেস বসু এস বসু অ্যান্ড কোম্পানি আস্কড টু হ্যান্ড ওভার দ্য অরিজিনাল ওয়েমার শিট অফ দ্য ক্যান্ডিডেটস টু WBP। এস বসু এবং কোম্পানি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল বা তাদের কাছে কি চাওয়া হয়েছিল অরিজিনাল ওয়েমার শিটগুলো যাতে পর্ষদকে তারা হ্যান্ড ওভার করে। এখানে থার্ড নম্বরে দেখুন ওয়াজ এস বসু অ্যান্ড কোম্পানি অথরাইজড টু এনগেজ এনি আদার এজেন্সি ইন দ্য প্রসেস অফ ডিলিং উইথ দ্য ওয়েমার শিটস আফটার কমপ্লিশন অফ দ্য মিরর ইমেজিং অ্যান্ড ডিজিটাইজড অফ দ্য ওয়েমার শিট। অর্থাৎ ওয়েমার শিটের যে ডিজিটাইজড কপি এবং সেগুলিকে সমস্ত কিছু স্ক্যানিং কমপ্লিট করার জন্য সেখানে এস বসু অ্যান্ড কোম্পানিকে কি নিযুক্ত করা হয়েছিল বা অন্যান্য প্রসেসেও কি সেখানে নিযুক্ত করা হয়েছিল। 4 নম্বরে আছে ডিড MS বসু অ্যান্ড কোম্পানি ফলো দ্য নর্মাল প্রসেস, তারা কি নর্মাল যে প্রসেস সেগুলি কি ফলো করেছিল। আচ্ছা নর্মাল প্রসেসের মধ্যে এখানে আবার কতগুলো বলা হচ্ছে দেখুন ক্রিয়েশন অফ ওয়েমার টেমপ্লেট অ্যালং উইথ কারেক্ট অ্যান্সার কিস, এই রুল কি ফলো করা হয়েছে। ক্রিয়েশন অফ স্যাম্পল ডাটা ইজ অ্যান্সার কিস পোর্ট দ্য স্যাম্পল ডাটা ইন্টু স্যাম্পল শিটস, এটিও কি ফলো করা হয়েছে। স্ক্যান দ্য ওয়েমার শিটস উইথ দ্য টেমপ্লেট অ্যান্ড দেয়ার আফটার ক্রিয়েট এ মিরর ইমেজ অফ দ্য ওয়েমার শিটস, এই রুলটিও কি ফলো করা হয়েছে। এগুলি কিন্তু সমস্ত কিছুই পর্যবেক্ষণ করেছেন কোর্টে। ডিড MS বসু অ্যান্ড কোম্পানি স্ক্যান দ্য মিরর ইমেজ অফ দ্য ওয়েমার শিটস অফ ইচ ক্যান্ডিডেট, প্রতিটা ক্যান্ডিডেটেরই কি যে ওয়েমার শিট অরিজিনাল ওয়েমার শিট সেটা কি তারা পর্যবেক্ষণ করেছেন এবং স্ক্যান করেছেন। অ্যান্ড ওয়াজ এ স্ক্যান নাম্বার ছিল কি কার্টন নাম্বার ছিল, চালান নাম্বার অ্যান্ড লট নাম্বার অ্যালোটেড টু ইচ ওয়েমার শিট, এবং প্রতিটা ওয়েমার শিটের যে প্যাকিং অবস্থায় যে লট নাম্বার দেওয়া হয় সেই লট নাম্বার কি আদৌ দেওয়া ছিল। এরপরে দেখুন ওয়াজ দ্য digitized data produced by the board as supplied by MS বসু অ্যান্ড কোম্পানি ফলো দ্য অ্যাভাব প্রসিডিউর, এই সমস্ত উপযুক্ত সমস্ত প্রসিডিউর কি তারা ফলো করে ডিজিটাইজড কপিকে স্ক্যান করে সেগুলি আবার সঠিক রুলস কি ফলো করেছিল। এরপরে দেখুন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অ্যাভাব প্রসিডিউর বিং ফলোড ডাজ দ্য ডিজিটাইজড ডাটা প্রডিউসড বাই দ্য বোর্ড অফ দ্য মার্কস of the candidates concerned, অর্থাৎ ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অ্যাবাভ প্রসিডিউর বিং ফলোড, এই ওপরের যে সমস্ত প্রসিডিউরের কথা বলা হয়েছে সেগুলি কি আদৌ অনুপস্থিত না উপস্থিত। ডিজিটাইজড ডাটা প্রডিউসড বাই দ্য বোর্ড, এবং যে সমস্ত ডিজিটাইজড ডাটা বোর্ড তৈরি করেছে মার্কসের
ক্যান্ডিডেটদের সেগুলির সম্পর্কে তারা কি আদৌ উদ্বিগ্ন, অর্থাৎ তারা কি আদৌ সচেতন। কোয়ালিফাই অ্যাজ সেকেন্ডারি এভিডেন্স উইদিন দ্য মিনিং সেকশন 62 to 65 of the Evidence Act and pass the test prescribed in the para 33 of the decision of the SC of the Supreme Court in Arjun Pandit Rao Khotkar versus Kailash Gorantial reported in 2022 7 SCC পেজ নাম্বার 1। অর্থাৎ এই যে এখানে যে সুপ্রিম কোর্টের যে একটি এভিডেন্স, অর্থাৎ একটি পদ্ধতিকে তুলে ধরা হয়েছে, যে যেই পদ্ধতির মাধ্যমে সমস্ত পরবর্তীতে যে সমস্ত এভিডেন্স রাখার ক্ষেত্রে বা যে সমস্ত সেকশনগুলো ফলো করা হয়, এবং টেটের ক্ষেত্রেও 2014 টেটের ক্ষেত্রেও কি এই সমস্ত রুলস ফলো করে বা এভিডেন্স রাখার ক্ষেত্রে এই সমস্ত রুলগুলিকে কি পর্যবেক্ষণ বা সঠিকভাবে পালন করা হয়েছে কিনা সেই সম্পর্কেও কোশ্চেন ওঠে। এরপর the original OMR sheet by a resolution of the board dated 17th November 2015, it was decided that the OMR sheet of each candidate could be supplied to him if applied for between 16th September 2016 and 9th November 2016. There were approximately 12.95 lakh OMR sheets. একটা প্রস্তাবে এটা পাশ করা হয়েছিল যে বোর্ডের তরফ থেকে 17ই নভেম্বর 2015 সালে যে এটা ডিসাইড এবং এটা সর্বসম্মতভাবে বলাও হয়েছিল যে ওএমআর শিটগুলিকে প্রতিটা ক্যান্ডিডেটকে দেওয়া হবে যারা কিনা এবং 16ই সেপ্টেম্বর 2016 থেকে 9 নভেম্বর 2016 পর্যন্ত অ্যাপ্লাই করবে, তাদের প্রত্যেককে ওএমআর শিট দেওয়া হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে 12.95 লাখ ওএমআর শিট ছিল পরীক্ষাটিতে। নেক্সট, the OMR sheets of all candidates were most likely scanned since a candidate was provided in the year 2017 to on candidate Hemanta Chakraborty roll number 1600761224। তো এখানে বলা হচ্ছে যে ওএমআর শিট অফ অল দ্য ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটসের ওএমআর শিটগুলো ওয়ার মোস্ট লাইকলি স্ক্যান্ড এবং স্ক্যান করা হয়েছিল সিন্স যেহেতু এই ক্যান্ডিডেট ওয়াজ প্রোভাইডেড ইন দ্য ইয়ার 2017, একজন ক্যান্ডিডেট হেমন্ত চক্রবর্তী তার রোল নাম্বার 1600 তাকে কিন্তু ওএমআর শিট প্রদান করা হয়েছিল। ইট ইজ ইম্পসিবল টু ট্রেস আউট দ্য অরিজিনাল অফ অন ওএমআর শিট অ্যামংস দ্য লাখস অফ ক্যান্ডিডেটস। এই লাখ ক্যান্ডিডেটের মধ্যে একজনের ওএমআর শিটটাকে বেছে নেওয়া সত্যি এটা ইম্পসিবল। যদি তাদের কাছে অরিজিনাল ওএমআর শিট না থাকতো তাহলে এটা কিন্তু করা সম্ভব নয়। নেক্সট, in terms of CBI report, about 8,000 OMR sheets were supplied by S. Bosu to the board. তাহলে সিবিআই রিপোর্ট অনুসারে প্রায় 8,000 ওএমআর শিট কিন্তু এস বসু তারা বোর্ডকে পাবলিশ করেছিল। দিস ইজ ইম্পসিবল উইদাউট দ্য স্ক্যানিং অফ দ্য সেট 12.5 লাখ ওএমআর শিট। এটা সত্যি অসম্ভব যে 12.5 লাখ ওএমআর শিটকে স্ক্যান করা। About 2,830 candidates who fell short of on marks in the Bengali exam, অর্থাৎ বাংলা এক্সামে যারা কিনা অর্থাৎ বাংলা মিডিয়ামে যারা ছিল তারা 1 নম্বরের জন্য প্রায় 830 জন ক্যান্ডিডেট ফেল করেছিল। ওয়ার গিভেন দ্য সেম বাই গ্রেস অফ দ্য দেন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। তখন কিন্তু মানিক ভট্টাচার্যের সহায়তায় তারা 1 নম্বর করে পায় অ্যান্ড ওয়ার অ্যাপয়েন্টেড এবং তাদের নিযুক্ত করা হয়েছিল। ইট ইজ অনস এগেইন ইম্পসিবল। এটা আরও একবার এটা প্রমাণ করে যে এটা সত্যি অসম্ভব। ট্রেস আউট দ্য মার্কস অফ দ্য সেট ক্যান্ডিডেটস, ওই সমস্ত ক্যান্ডিডেটদের মার্কসকে খুঁজে বার করা, আনলেস দেয়ার ওএমআর শিটস ওয়ার স্ক্যান্ড। যদি তাদের ওএমআর শিটগুলো স্ক্যান করা না হয় তাহলে সত্যি এগুলো খুঁজে বার করা অসম্ভব। এবার 5-এ বলা হয়েছে অ্যাবাউট 752 আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস ওয়ার শোন অ্যাজ উইথহেল্ড বাই দ্য বোর্ড। বোর্ডের দ্বারা তাদেরকে অর্থাৎ বিবেচ্য হিসেবে রাখা হয়েছিল যে তারা সঠিক পাস করেছিল কিনা, আনকোয়ালিফাইড হিসেবে তাদেরকে উইথহেল্ড করা হয়েছিল। দ্য সেট ক্যান্ডিডেটস ওয়ার সাবসিকুয়েন্টলি শোন অ্যাজ কোয়ালিফাইড অ্যান্ড 352 ক্যান্ডিডেটস ওয়ার অ্যাপয়েন্টেড। পরবর্তীতে তাদেরকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয় এবং তাদের মধ্যে 352 জনকে আবার অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়। দিস উড নট হ্যাভ বিন পসিবল ইফ দ্য ওএমআরস ওয়ার নট স্ক্যান্ড। যদি ওএমআরগুলো স্ক্যান নাই করা হয় তাহলে এটা কি করে সম্ভব?
অতগুলো ক্যান্ডিডেটের মধ্যে এই কয়েকজন ক্যান্ডিডেটকে বেছে নেওয়া। এরপরে নাম্বার 6, this scanning was done using an ADF scanner. This scan would save the mirror image of the original OMR sheet answered by the each candidate. এবং প্রতিটা ক্যান্ডিডেটের যে উত্তর দেওয়া হয়েছিল সেই অরিজিনাল OMR sheet কিন্তু স্ক্যান করা সম্ভব হবে ADF স্ক্যানারের দ্বারা। দ্য ডাটা স্টোরড বাই দ্য ADF স্ক্যানার হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই অন কৌশিক মাঝি, এ পার্টনার অফ এস বসু অ্যান্ড কোম্পানি। এস বসু অ্যান্ড কোম্পানির একজন পার্টনার কৌশিক মাঝি কিন্তু ADF স্ক্যানারের যে সমস্ত তথ্য সেগুলিকে কিন্তু ডিস্ট্রয় করেছেন। এরপর 7-এ রয়েছে, what is available with the MS Basu and company is the mirror image captured by a Sionic স্ক্যানার। অর্থাৎ তাদের কাছে কিন্তু সেকোনিক স্ক্যানার ছিল যার মাধ্যমে এই স্ক্যানিং করা হয়েছে। ডাটা ওয়্যার অফ ইস এডিটেবল, যেটা কিন্তু এডিটেবল অর্থাৎ এডিট করা যায় এই ডাটাকে। দ্য ডিজিটাল ডাটা প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য ইমেজেস অফ দ্য ওয়েমার শিট, এবং ওয়েমার শিটের উপর বেস করে কিন্তু এই ডিজিটাল ডাটা তৈরি করা হয়েছিল। স্ক্যান বাই দ্য সেকোনিক স্ক্যানার, যেটা কিনা সেকোনিক স্ক্যানার দ্বারা স্ক্যান করা হয়েছিল। আর দেয়ার অফ নট রিলায়েবল অ্যান্ড দ্য ওয়েমার শিটস ক্যাপচার্ড বাই দিস প্রসেস ক্যান বি ম্যানিপুলেটেড। সেই কারণে এই ওয়েমার শিটগুলো কিন্তু বিশ্বাসযোগ্য নয় এবং সেগুলিকে কিন্তু ম্যানিপুলেটেড অর্থাৎ ইচ্ছা মতো নাম্বার বাড়িয়েও কমিয়েও দেওয়া যায়, যেহেতু এগুলি এডিটেবল। এরপরে দেখো, হু হ্যাড অথরাইজড অর ইনস্ট্রাক্টেড MS বসু অ্যান্ড কোম্পানি টু ডিস্ট্রয় দ্য ডাটা ক্যাপচার্ড বাই ADF স্ক্যানার। ADF স্ক্যানের দ্বারা যে সমস্ত ডাটাগুলিকে ক্যাপচার করা হয়েছিল সেগুলিকে ডিস্ট্রয় করার অনুমতি তাদেরকে কে দিয়েছিল, এই প্রশ্নগুলো কিন্তু আসতে থাকে। এরপরে, ওয়াজ এস বসু অ্যান্ড কোম্পানি অথরাইজ টু এনগেজ MSRKVG টু ডিস্ট্রয় দ্য ওয়েমার শিটস। তার MS বসু কি অ্যান্ড কোম্পানি তাদেরকে কি MSRKVGকে অর্থাৎ সংস্থাকে কি নিযুক্ত করা হয়েছিল ওয়েমারগুলিকে ডিস্ট্রয় করার জন্য? ওয়াজ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ওয়েমার শিটস উইদিন দ্য স্কোপ অফ দ্য অথরিটি অফ এস বসু অ্যান্ড কোম্পানি, এবং এস বসু অ্যান্ড কোম্পানি তাদের সহযোগিতায় কি এগুলো করা হয়েছে? ইজ নট ডিস্ট্রাকশন অফ দ্য অরিজিনাল ওয়েমার্স এ পার্ট অফ দ্য ডিউটি অফ দ্য বোর্ড? যদি এই ইজ নট ডিস্ট্রাকশন অফ দ্য অরিজিনাল ওয়েমার্স, ওই অরিজিনাল ওয়েমারগুলোর যে ধ্বংস সেগুলো যদি একটা পার্ট বা বোর্ডের যদি একটা ডিউটি না হয়ে থাকে, হুইচ ক্যান নট বি ডিলিগেটেড, অর্থাৎ যেগুলিকে বর্ণনা করা সম্ভব নয়। বা এরপরে দেখো, এরপরে 11-এ রয়েছে, ইজ দেয়ার এ কন্ট্রাডিকশন বিটুইন এস বসু অ্যান্ড কোম্পানি অ্যান্ড দ্য বোর্ড? যদি এস বসু অ্যান্ড কোম্পানি এবং বোর্ডের মধ্যে যদি কোনো ধরনের কন্ট্রাডিকশান বা মতবিরোধ থেকে থাকে, অন হ্যান্ড অ্যান্ড দ্য MSRKGV অন দ্য প্লেস, এবং একদিকে যেমন বোর্ড এবং অন্যদিকে MSRKGV অ্যান্ড ম্যানার অফ ডিস্ট্রাকশন অফ দ্য ওয়েমার শিটস, এবং তাদের মাধ্যমে কি এই ডিস্ট্রাকশান বা তাদের মদতে কি এই ডিস্ট্রাকশান সম্ভব হয়েছে? এরপরে দেখো, হোয়াই হ্যাজ MS বসু অ্যান্ড কোম্পানি নট শেয়ার দ্য অরিজিনাল স্ক্যান কপি অফ দ্য ওয়েমার শিট উইথ দ্য বোর্ড? বোর্ডকে কেন তারা অরিজিনাল স্ক্যান করা ওয়েমার শিট দেয়নি? হোয়াই হ্যাজ দ্য বোর্ড নট আস্কড ফর দ্য সেম? কেন বোর্ডও কেন এই প্রশ্ন জিজ্ঞাসা করেনি? হোয়াই ওয়াজ দ্য বোর্ড স্যাটিসফাইড উইথ দ্য অ্যালিগড ডিজিটাইজড ডাটা ফ্রম দ্য ওয়েমার শিট? কেন এই যে ওয়েমার শিট, ডিজিটাইজড ওয়েমার শিট থেকে ওয়েমার শিটের উপরে বিভিন্ন ধরনের প্রশ্নচিহ্ন কেন বোর্ড আনেনি? Does the CBI need to engage another private reputed organization to attempt to retrieve the erased data captured by the ADF scanner? তাহলে কি সিবিআইকে আরও কোনো অথরিটি প্রয়োজন আছে যে অরিজিনাল যাতে ADF স্ক্যানারের যে ডাটা সেটাকে ফেরত তারা আনতে পারে সেই প্রচেষ্টা করার জন্য? এরপরে দেখুন, দ্য এলিজিবল ভার্সেস ইনএলিজিবল ক্যান্ডিডেটস। Could it not be presumed that the persons whose names featured in the fake website, অর্থাৎ এখানে একটা www.tetresults.com, and those who paid money under the email donate_reply@primetet are the unqualified candidates? তাহলে এরা কি সমস্ত আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস ছিল, যে সমস্ত ব্যক্তিরা এই ওয়েবসাইটটিতে যারা অ্যাপ্লাই করেছিল এবং যারা এই ইমেলে টাকা পাঠিয়েছিল? ক্যান অ্যান্ড হ্যাজ দ্য WBB furnished a list of qualified and unqualified candidates in TET 2014 to the
টু দিস কোর্ট। অর্থাৎ 2014 সালে যে সমস্ত কোয়ালিফাইড আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস আছে তাদের কি লিস্ট কোর্টে পাবলিশ অর্থাৎ জমা করেছে। Since যেহেতু prima facie it appears from the report to the CBI that there have been large scale irregularities in the conduct of TET 2014 examination process, and the WBBP is not able to segregate the qualified from the unqualified candidates, can examination process for conducting TET 2014 survive? যদি সিবিআই যে রিপোর্ট করেছে এবং সেখান থেকে যে হিউজ পরিমাণ যে ইরেগুলারিটির কথা ধরা পড়েছে 2014-এর যে এক্সাম হয়েছে সেই এক্সামের ক্ষেত্রে, তাহলে সেখান থেকে যদি কোয়ালিফাইডদেরকে যদি আলাদা না করা যায় আনকোয়ালিফাইড থেকে, তাহলে এই টেট 2014 কি আদৌ টিকে থাকবে বা থাকা উচিত? The parties may address court inter alia by reference to the decisions of Sachin Kumar versus Delhi Subordinate Service Selection Board, reported 2021 for SCC 631 in the and Koholan versus the State of Punjab, reported in 2006 11 SCC PG পেজ নাম্বার 356। এখানে একটি দিল্লি কোর্টে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে একটি জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে তারা এই জাজমেন্টকে তারা পার্টি হিসাবে সেটা রিপ্রেজেন্ট করতে পারে বা রেফারেন্স হিসেবে তারা তুলে ধরতে পারে যে সমস্ত পার্টি এই কেসে যুক্ত আছে। নেক্সট, দ্য পার্টিস মে অ্যাড্রেস কোর্ট অন আদার ইস্যুস অ্যাজ ওয়েল অ্যাজ দে ডিম ফিট। অর্থাৎ দ্য পার্টিস মে অ্যাড্রেস কোর্টকে তারা বলতে পারে অন আদার ইস্যুস, অন্যান্য বিষয়, অ্যাজ ওয়েল অ্যাজ দে ডিম ফিট, যেগুলিকে তারা উপযুক্ত মনে করে সেই সমস্ত বিষয়গুলিকে এখানে তুলে ধরতে পারে। In the 4th and 5th page of the order dated 13th April 2024, the name of Mr. Ratul Bishwas, আরও কিছু নাম দেওয়া রয়েছে দেখো, লার্নড কাউন্সিল ফর দ্য পিটিশনার শ্যাল স্ট্যান্ড ডিলিটেড, এবং যারা পিটিশনারদের পক্ষ থেকে দাঁড়িয়েছিল তাদেরকে কিন্তু ডিলিটেড অর্থাৎ তাদের নামগুলিকে ডিলিট করা হয়েছে। ইন দ্য 4th পেজ অফ দ্য order dated 30 April 2024, the name of Ms. Priyanka Saha, Mr. Ishan Bhattacharya shall stand corrected as having represented the applicants in CAN 5 2204 in WPA 2005। অর্থাৎ 2022 সালের যেটা WPA রিট পিটিশন রয়েছে সেখানে মিস প্রিয়াঙ্কা সাহা এবং মিস্টার ঈশান ভট্টাচার্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে, যেহেতু তারা ক্যান ফাইল যেহেতু তারা করেছিল, সুতরাং তারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে থাকবে। লেট দ্য নেমস অফ মিস্টার শান্তি রঞ্জন দাস, মিস্টার সুশান্ত কুমার এবং আরও কয়েকটি দেখো নাম এখানে দেওয়া রয়েছে। তাহলে দ্য লার্নড অ্যাডভোকেটস স্ট্যান্ড রেকর্ডেড অ্যাজ হ্যাভিং রিপ্রেজেন্টেড দ্য অ্যাপ্লিকান্টস ইন দ্য অ্যাপ্লিকেশনস ফর অ্যাডিশন অফ পার্টিস। অর্থাৎ যেহেতু তাদের পার্টি করে এই কেসের সাথে যুক্ত করা হয়েছে, তাদেরকেও অ্যাডভোকেট নিয়ে উপস্থিত থাকতে হবে। As already directed on 30 April 2024, the matter shall be listed 8 weeks hence, June 24, 2024। অর্থাৎ 2024 এবং 24শে জুন এই কেসটি কিন্তু পরবর্তী শুনানি রয়েছে এবং সেখানে কিন্তু আগে যেমন 30শে এপ্রিল বলা হয়েছিল নির্দেশ অনুসারে লিস্টেড হবে এবং এই ক্ষেত্রে কিন্তু সকল পার্টিকে উপস্থিত থেকে কেসটি হিয়ারিং হবে এবং আশা করা যাচ্ছে সেদিন কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট আসতেই পারে বলা চলে। সুতরাং 2014 টেট ওএমআর মামলা কোন পথে এগোয় অর্থাৎ ভবিষ্যৎ কী সে সম্পর্কে কিন্তু সকলেই ইন সার্ভিস টিচার এবং যারা বর্তমানে আপকামিং নিয়োগ প্রক্রিয়ায় আসতে চলেছে তারাও কিন্তু খুব চিন্তিত যে ওএমআর মামলাটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায়। তো চলুন যারা এতক্ষণ চ্যানেলটিকে দেখলেন ধন্যবাদ। যারা চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। যখনই শিক্ষা সম্পর্কিত কোনো আপডেট আসবে আপনারা অবশ্যই চ্যানেলটিতে পেয়ে যাবেন। ধন্যবাদ।